নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এক বছর পর 2021 সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন, আগামীকালও থাকবেন এবং আসার পর থেকেই রাজনৈতিক উত্তাপটাকে তিনি তৈরি করে দিয়েছেন। তার কারণ, যে বিষয়টাকে নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি আবর্তিত হয়েছিল 2021 সালের আগে, তার একটা অন্যতম ছিল সিএএ। এই সিএ নিয়ে তার স্পষ্ট বক্তব্য আজও রয়েছে এবং তার জবাব সকালবেলা একরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, পরবর্তী অধ্যায়ে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের কিন্তু রাজনৈতিক উত্তাপ যথেষ্টই কিন্তু তীব্র রয়েছে এবং সব রাজনৈতিক দলের এই বক্তব্য আজকে শুনবো। তাদের যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের কাছে আসার আগে একটু প্রথমে নজর রাখবো অমিত শাহ ঠিক কি বলেছেন আজকে। मित्रों, आज मैं उत्तर बंगाल में आया हूं। मैं आपको स्पष्टता कर जाता हूं, तृणमूल कांग्रेस सीएए के बारे में अफवाहें फैला रही है कि सीएए जमीन पर लागू नहीं होगा। मैं आज कहकर जाता हूं, कोरोना की लहर समाप्त होते ही सीएए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को नागरिकता देंगे। मित्रों, अभी चुनाव के बाद जो हिंसा हुई है, वो हिंसा के बाद मानव अधिकार आयोग ने कहा कि यहां पर कानून का राज नहीं है, यहां पर जो सत्ता में है उनकी इच्छा का राज चल रहा है। 101 लोगों की हत्या कर दी, 1829 लोग घायल हुए और 161 से ज्यादा मुकदमों में टीएमसी के गुंडे अपराधी पाए गए। माताओं, भाइयों, बहनों, आज मैं प्रदेश भर के भारतीय जनता पार्टी के कार्यकर्ता को कहकर जाता हूं, डरिएगा मत। ममता दीदी के अत्याचार तो बहुत कम है। हम केरल से लेके पूरे देश में 1950 से राष्ट्रवाद के आधार पर राजनीति करते हुए आए हैं। हमें कोई रोक नहीं सकता। बंगाल में भी बीजेपी को बढ़ने से कोई रोक नहीं सकता। राजनीति करते हुए आए हैं। 22 मार्च से लेकर अब तक 181 राजनीतिक हिंसा की घटनाएं हुई और सुप्रीम कोर्ट ने कड़ी टिप्पणी के बाद सीबीआई को 64 बलात्कार के मामले और 52 हत्या के मामले सौंपने पड़े। निवृत्त हाईकोर्ट चीफ जस्टिस की अध्यक्षता में 698 मामलों की एसआईटी बनानी पड़ी। और दीदी, देश भर में कुछ भी होता है, यहां से डेलीगेशन भेजती है, टीएमसी का डेलीगेशन भेजती है। अरे दीदी, वीरभूम में आपने 8 महिलाओं को और 1 बच्चे को जिंदा जला दिया, वहां क्यों डेलीगेशन नहीं भेजा भाई? क्यों? वीरभूम वाले आपके लोग नहीं है क्या? फैक्ट फाइंडिंग टीम नदियां क्यों नहीं गई? जहां एक नाबालिग बच्ची पर रेप हुआ, बलात्कार हुआ, वहां पर फैक्ट फाइंडिंग टीम क्यों नहीं गई? मित्रों, ममता दीदी ने आर्थिक रूप से बंगाल को कंगाल कर रख दिया है। 1947 में बंगाल का जीडीपी में, देश के जीडीपी में हिस्सा 30% था और 31% से घटकर 2022 में 3.3% कर दिया है। 3.3%। वेस्ट बंगाल का আমরা শুনলাম যে করোনার ঝড় থেমে গেলেই সিএ কে পুরো জমিতে এটা লাগু করা হবে, অর্থাৎ দেশভর এটা চালু করা হবে, স্পষ্টকরণ করে দিয়েছেন। এবং তার সাথে রাজনৈতিক সন্ত্রাসের যে ধারাবাহিক
অভিযোগ আসছে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বিরোধী রাজনৈতিক শিবির থেকে সম্মিলিতভাবে এসেছে, সেই বিষয়কে নিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টগুলো দিয়েছে এবং এই ক্ষেত্রে এসআইটি গঠন হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে যে এটাকে ইস্যু এবং হাতিয়ার করেছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিবর্তনের ডাক তিনি দিয়েছেন অমিত শাহ। অন্যদিকে প্রত্যুত্তরও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা নিয়ে অবশ্যই যাব, কিন্তু তার আগে একটু প্যানেলের কাছ থেকে অমিত শাহর বক্তব্য নিয়ে কি বক্তব্য সেটা একটু জেনে নেব। শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএম নেতা, কামরুজ জামান চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণ মিত্র রয়েছেন, এবং শিশির বাজোরিয়া রয়েছেন যিনি ভারতীয় জনতা পার্টির নেতা এবং অন্যতম মুখপাত্র। চারজনকেই আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু শতরূপের কাছ থেকে জেনে নিয়ে যে সিএ প্রসঙ্গটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অমিত শাহ বলছেন যে করোনার এই লহরটা কেটে গেলেই এটা কিন্তু বাস্তবে পরিণত করতে চলেছেন, কি বলবে? দেখুন, অমিত শাহ আজকে অনেক কিছুই বললেন, খালি এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপির ঠিক কতজন এমএলএ আছে সেটা বললেন না। বরং আমি খালি দেখছিলাম মাঝে মধ্যে বক্তৃতা করতে করতে পেছন দিকে তাকাচ্ছেন। আমি প্রথমে ভাবছিলাম যে বারবার পেছন দিকে তাকাচ্ছেন কেন, তারপরে বুঝলাম যে উনি খুব সম্ভবত দেখছেন যে উনি যখন বক্তৃতা করতে শুরু করেছিলেন পেছনে যে কটা বিজেপির এমএলএকে দেখেছিলেন, ওনার বক্তৃতা চলাকালীন তাদের মধ্যে কজন উঠে তৃণমূলে চলে গেল। সবাই বসে আছে নাকি তার মধ্যে কয়েকটা উঠে তৃণমূলে চলে গেছে। আমি এইটা কথাটা আমি এই কারণে বললাম, এই যে ভোটের আগে ওনারা এরকম বলেছিলেন যে পশ্চিমবাংলায় সিএ লাগু করবেন, এর নাগরিকত্ব নিয়ে নেবেন, তাকে নাগরিকত্ব দেবেন ইত্যাদি ইত্যাদি। তারপরে ভোটটা যেই হয়ে গেল, বিজেপি যেই হেরে গেল, দেখুন আমরা তো সুজিতদা ভোটে শূন্য হয়ে গেছি। আমরা বামপন্থীরা আমরা শূন্য হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের মাটিতে দাঁড়িয়ে আছি। আমরা হেরে গিয়ে আমরা হারিয়ে যাইনি। মানুষ তার দায়ে বেদায়ে প্রয়োজনে আমাদের সীমিত সাধ্য অনুযায়ী আমাদের রেড ভলেন্টিয়ারদেরকে দেখেছেন, আমাদেরকে লড়াই করতে দেখেছেন, হাঁসখালি থেকে বাকটুই আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে দেখেছেন। আমরা তো হেরে গিয়েও এই কাজটা করেছি। আর 40% ভোট পেয়ে 77টা এমএলএ পাওয়া একটা দল কি হলো? ভোটের আগে যারা বলেছিলেন যে ক্ষমতায় এসে আমরা লোককে নাগরিকত্ব দেবো আর যাকে ভালো লাগবে না তার নাগরিকত্ব কেড়ে নেব, ভোটে হেরে যাওয়ার পরে আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না আমাদের। তার আগে দেখলাম একের পর এক বিজেপি নেতা তারা বিজেপির নাগরিকত্ব ছেড়ে তৃণমূলের নাগরিকত্ব গ্রহণ করে নিচ্ছে। তারা আবার আজকে এসছেন সিএ নিয়ে বলতে। এদের এই ঘৃণার রাজনীতি, এদের এই মানে বিদ্বেষের রাজনীতিকে মানুষ এখানে প্রত্যাখ্যান, এবং এখানে বলে খালি নয়, আপনি দেখবেন যে যবে থেকে সিএ পাস হয়েছে গোটা ভারতে যতগুলো রাজ্যে ভোট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি হেরেছে। ঝাড়খণ্ডে বিজেপি হেরেছে, কেরালায় হেরেছে, বাংলায় হেরেছে, তামিলনাড়ুতে হেরেছে, বিহারে প্রায় হাঁটতে হাঁটতে কানের পাশ দিয়ে জিতেছে। হ্যাঁ, বেশিরভাগ রাজ্যে বিজেপি হেরেছে। আমি সেই চর্বিত চর্বণে আর যাচ্ছি না, কিন্তু তার পাশাপাশি আমি আর একটা কথা এখানে বলি সুজিতা, যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এবং খালি এটা আমাদের পার্টির পক্ষ থেকে নয়, বিজেপির কর্মীদের জায়গা থেকেও আমি একটা কথা বলছি। মানে যদি বিজেপির কর্মীরাও, আমি জানি না তারা আমার সাথে ব্যাপারে একমত হবেন কিনা, আজকে অমিত শাহ যে কথাগুলো বললেন পোস্টপোল ভায়োলেন্স সম্পর্কে, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার সম্পর্কে, দেখুন পুরো কথাটা মিথ্যে নয় ফ্যাকচুয়ালি। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমি ইনফ্যাক্ট আমি এটাও বলবো সুজিতদা, আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, আপনি জানেন যে আমি কখনো জোর করে মিথ্যে কথা বলার চেষ্টা করি না। এটা ঘটনা 2011 পরে কি 2014 ভোটের পরে, 2016 বিধানসভা ভোটের পরে মূলত আক্রান্ত আমাদেরকে হতে হয়েছে, বামপন্থীদেরকে আক্রান্ত হতে হয়েছে। কিন্তু 2021 যেহেতু বিজেপি ভালো ফলাফল করলো এবং বিজেপি প্রধানত তৃণমূলের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসলো, আমরা বামপন্থীরা সেই ভোটে অনেকটাই পিছিয়ে গেলাম। তাই 2021 বিধানসভা ভোটের ইমিডিয়েট পরে কিন্তু আমাদের থেকে হয়তো কিছু ক্ষেত্রে বেশি আক্রান্ত হতে হয়েছে বিজেপির কিছু কর্মীকে। এটা নিয়ে আমার এটা প্রকাশ্যে মানতে কোনো দ্বিধা নেই। কিন্তু আপনি আমায় বলুন তো সুজিতদা, বিজেপির যে কর্মীরা আক্রান্ত হল না, যে অমিত শাহ যে হিসেব দিচ্ছে যে 64টা ধর্ষণের মামলা, 52টা খুনের মামলা গেছে, আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সিবিআই তদন্ত করবে। এবার এই বিজেপি কর্মীদের প্রতি যারা সত্যি সত্যি বাংলায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়লেন, তাদের প্রতি অমিত শাহ নরেন্দ্র মোদী কী আচরণ করলেন? তারা যখন মার খাচ্ছেন তৃণমূলের কাছে, খুন হচ্ছেন তৃণমূলের কাছে, তখন অমিত শাহ নরেন্দ্র মোদী মিলে সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরে বাই ইলেকশনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন। বলুন তো সুজিতদা, এমন দেখুন তর্কর জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু সত্যি বাংলায় এমন একজন বিজেপি কর্মী আছেন যিনি এটা মন থেকে বিশ্বাস করেন যে মোদী অমিত শাহ না চাইলে দিল্লির ইলেকশন কমিশন ওরকমভাবে বাই ইলেকশন ঘোষণা করতে, এবং ক্যাটাগরিক্যালি তারা লিখে দিচ্ছে যে গোটা ভারতে 32টা বিধানসভা, 3টে লোকসভায় বাই ইলেকশন ডিউ, তার মধ্যে বাকিগুলো কবে হবে পরে দেখা যাবে, আমরা এখন জানি না, কোভিড শেষ হোক তারপর বাই ইলেকশন হবে। কিন্তু ভবানীপুরে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতে হবে, তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা এখন বাই ইলেকশনটা ঘোষণা করছি। এটা আমার কথা নয়, এটা ওরা লিখে দিল, লিখিত বিবৃতিতে দিল। একজনও বিজেপি কর্মী আছেন যিনি মনে করেন যে
কেন্দ্রের সরকার না চাইলে এই জিনিসটা হতো। তাই আমি বলছি, এবং তার ফলও কিন্তু বিজেপি হাতে নাতে পেয়েছে। আজকে যে দলটা আজ থেকে 10 মাস আগে 11 মাস আগে গোটা পশ্চিমবাংলায় প্রধান খালি নয় একমাত্র বিরোধী দল হিসেবে উঠে এসেছিল, আমরা শূন্য হয়ে গেলাম, কংগ্রেস শূন্য হয়ে গেল, সেই দলটা আজকে কয়েক মাসের মধ্যে দেখুন শান্তিপুরে আমাদের থেকে কম ভোট পেল, তারা হচ্ছে কলকাতা পুরসভায় আমাদের থেকে পিছিয়ে গেল, বালিগঞ্জে জমানত বাজেয়াপ্ত হয়ে গেল, 108টা পুরসভায় ভোট হলো পশ্চিমবাংলায়। তৃণমূল গায়ের জোরে যা দখল করলো, অনেকগুলো তৃণমূল এমনিও জিততো, আমি কখনোই বলবো না যে 108টাই তৃণমূল গায়ের জোরে দখল করেছে বা যে কটা জিতে সব কটা দখল করেছে, কিন্তু যাই হোক মেরে ধরে হোক কিছু জায়গায় ভোট পেয়ে হোক 106টা তৃণমূল জিতলো। পুরুলিয়াতে ঝালদা পুরসভা খালি দখল করতে হবে বলে কংগ্রেসের কাউন্সিলরকে খুন করলো, তৃণমূল করে দখল করলো। তাহিরপুর আমরা জিতলাম। গোটা বাংলাতে কিন্তু বিজেপি কয়েক মাসের মধ্যে দেখুন হারিয়ে গেল, মিলিয়ে গেল, অর্ধেক লোক নেতাগুলো তৃণমূলে চলে গেল এবং সমর্থকদের একটা বড় অংশ বুঝে গেলেন যে বিজেপি পশ্চিমবাংলায় সত্যি সত্যি লড়াই করার জন্য, মানে বিজেপি যদি পশ্চিমবাংলায় চায়ও লড়াই করতে, দিল্লিতে মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের লোক মনে করেন, তারা কিন্তু বিট্রেড হলেন। শিশির বাজোরিয়া, আমার বন্ধু, আমার ভাই শতরূপ অনেক কিছু প্রশ্ন আমাকেই করেছে, আমি এক এক করে উত্তর দিই। শতরূপ, এটা ফ্যাক্ট, আমি তোমাকেই বলবো, আমি আপনাকে বলবো না, তোমাকেই বলবো। তুমি সাধারণত মিথ্যে কথা বলো না, এটা ফ্যাক্ট। বাট অনেক সময় তোমার তথ্যটা তুমি একটু গুলিয়ে ফেলো। আমি এক এক করে উত্তর দিয়ে, এই যে আজকের সভা, আমি ঠিক যত পারি আমি শৃঙ্খলায় উত্তর দিচ্ছি। আজকের সভায় অমিত শাহজি ঘুরে ঘুরে দেখছিলেন, এটা ঠিক আছে, তোমার একটা বলার স্টাইল, এটাতে আমি কোনো টিপ্পণী করব না। কেন পরে তুমি উত্তর দিয়ে দিলে আমাদের কত এমএলএ হলো, আমি ওটাতে যাচ্ছি না। সিএ নাগরিকত্ব আমরা কেড়ে নেব, সিএ যদি একটু পড়ে নাও, যদি তুমি না পড়ে থাকো একটু পড়ে নাও, ওই অ্যাক্টে কেড়ে নেওয়ার কোনো এক লাইন এক ফোঁটা নেই, কারুর অধিকার নেই। আমি বলে দিই, তারপর আমি তোমার আঙ্গুল দেখছি। না না, আমি ঠিক আছে বলুন। না না, তো আমি একটা জিনিস বলবো, সবসময় শতরূপ ইন্টারাপ্ট করে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন সিএ তে এক ফোঁটা লাইন নেই, কারুর অধিকার নেই নাগরিকত্ব কারুর কেড়ে নেওয়া। যদি কেউ বলে থাকে, তৃণমূল বেশিরভাগ আমি জানি তৃণমূল বলছে বিজেপি এটা করবে, বিজেপি ওটা করবে, মাঝে মাঝে বামফ্রন্ট বলে দেয়। আজকে আমরা কোন কোন রাজ্যে হেরে গেছি নেই, একটা তথ্য আমি দিয়ে দিই। সারা দেশে যত বিধায়ক আছে, সব বিধায়কদের আমরা যদি এক জায়গায় যোগ করি, 1 নম্বর দল বিজেপি। বিধায়ক সাংসদ না, সাংসদ তো আমরা একেবারে মেজরিটিতে, রাজ্যসভা লোকসভা দুটোতে, কিন্তু বিধায়কে আমরা 1 নম্বর দল। তো যদি আমরা এক এক করে রাজ্য হারছি, তাহলে ওই জায়গাটা আমরা আসবো না। আজকে আমাদের কর্মীরা আক্রান্তিত হয়েছে, এটা তো ফ্যাক্ট। আমাদের প্রায় 53 না কতজন মরেছে, প্রাণ হারিয়েছে তৃণমূলের রাজত্বতে। একটা কেউ ধরা পড়েছে নেই। আর এই যে কথা কেউ দাঁড়ায়নি পাশে, এটা শতরূ তুমি বলতে পারো, বিজেপিতে কেউ বলে না, বিজেপিতে এটা কেউ বলে না। আচ্ছা, আর ভবানীপুরের উপনির্বাচন মানে আমি বুঝতে পারছি তুমি যে তোমার কথা, তার যদি এই জিনিসটা ইলেকশন কমিশন 6 নভেম্বর টেনে দিত, তো মাননীয়াকে পদত্যাগ করতে হতো, এটাই তো। এটা কি বিজেপি ইচ্ছে ছিল না? তাই মাননীয়াকে এই দিয়ে পদত্যাগ করানো হবে? ইলেকশন কমিশন, আমি যতটুকু জানি, আর যে ওদের বিবৃতি ছিল, বিবৃতিটা দেখে নাও। অ্যাকচুয়াল ভুল কে করেছে? ভুল না, ইচ্ছাকৃত ভুল, একেবারে আমি বলবো একটা কনস্টিটিউশনাল এরার। রাজ্যের মুখ্য সচিব চিঠি লিখছেন ইলেকশন কমিশনকে, রাজ্যে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে। এরপর আমি দেখো, আমি ইলেকশন কমিশনের প্রতিনিধি না, আমি ওদের হয়ে বলতে পারবো না, কিন্তু যখন আমি যতটুকু জানি, আর ইলেকশন কমিশন ইলেকশন যে ডাকলো তার বিবৃতিতে লিখে দিল, রাজ্য মুখ্য সচিব যে লাইন লিখেছেন ওই লাইনটা কোট করে, তাই জন্য আমরা এই উপনির্বাচন ডাকছি। আমি যতটুকু ওই বিবৃতি পড়ে বলছি, আমি ওদের হয়ে বলা হয়নি। আমি খালি একটা কথা, আমি ওদের সময় নিতে চাই না, আমি খালি দুটো সেন্টেন্স বলছি। শিশিরদা, প্রথম কথা হচ্ছে, দেখুন আমি
এর আগে যে কথাটা বলেছিলাম আমি নাম না করে বলেছিলাম, আপনি যেহেতু তো এটা বললেন যে সিএ কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা খালি তৃণমূল বলছি এবং আমরা বলছি লোককে উস্কে দেওয়ার জন্য, আমি আপনাকে নাম করে বলছি, আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, তাকে একটা বাচ্চা ছেলে, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, বীরভূমের একটা বাচ্চা ছেলে, ছেলেটির নাম মুস্তাফিজুর রহমান, নাম বলে দিচ্ছে ছেলেটি মুসলমানের পরিবারে জন্ম নেওয়া ছেলে, একটা বাচ্চা ছেলে তাকে খালি ফেসবুকে প্রশ্ন করেছিল যে বাবুলদা আপনারা বলেন যে আপনারা একটা শিক্ষিত মানুষের দল, আপনার নেতা দিলীপ ঘোষ কেমন শিক্ষিত, তিনি বলছেন গরুর দুধে সোনা আছে। তার উত্তরে বাবুল সুপ্রিয় তাকে বলেছিলেন আগে তোমাকে তোমার দেশে ফেরত পাঠাই, তারপর পোস্টকার্ডে উত্তর লিখে পাঠাবো। সেই বাবুল সুপ্রিয় যে মুস্তাফিজুর রহমানকে নাকি তার কোনো একটা কাল্পনিক দেশে ফেরত পাঠাচ্ছিল, সেই বাবুল সুপ্রিয় বিজেপি নামক দেশ ছেড়ে তৃণমূল নামক দেশে চলে গেলেন। আমি আপনার বোঝার সুবিধার জন্য নাম করে বললাম। হ্যাঁ, দ্বিতীয় সেটা আমি বলে নিই প্লিজ। দ্বিতীয় কথা হচ্ছে আমি কখনো এটা বলিনি আপনারা দাঁড়িয়েছেন কি দাঁড়াননি আপনাদের কর্মীদের পাশে। যদি আপনি বলেন যে পশ্চিমবাংলার আপনারা দাঁড়িয়েছেন তো ঠিক আছে, আমি তো আপনার কর্মী নই, আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটা দেখেছি বা আমি এইটা জানি যে রাজ্যের চিফ সেক্রেটারি ডেফিনেটলি একটা আনকনস্টিটিউশনাল কাজ করেছেন, যার জন্য হাইকোর্ট চিফ সেক্রেটারিকে ভর্ৎসনা করেছে। কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি যদি কোনো আনকনস্টিটিউশনাল কাজ করে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের কোনো দায় নেই সেই কাজটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিজেদের নোটিফিকেশন ইস্যু করার, বরং তারা সেটাকে কল আউট করবে, তারা সেটাকে ধিক্কার জানাবে। একজন তর্কের খাতিরে অনেক কিছু বলা যায় শিশিরদা, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার একটা বাচ্চাও এটা বিশ্বাস করে না যে মোদি অমিত শাহ না চাইলে নিয়মের বাইরে গিয়ে, প্রোটোকলের বাইরে গিয়ে রাজ্যের চিফ সেক্রেটারি যাই লিখে থাক না কেন, কেন্দ্রীয় ইলেকশন কমিশন ভবানীপুরে একটা বাইরে। আমি একটু কৃষাণু মিত্রর কাছে আসবো। কৃষাণু মিত্র, আসছি শিশিরবাবু। হ্যাঁ, প্রশ্ন করুন। দুটো বক্তব্য আমরা শুনলাম, সেক্ষেত্রে এই রাজ্যে একটা রাজনৈতিক সন্ত্রাসের প্রশ্নে কিন্তু শতরূপ কিন্তু কোথাও একটা জায়গায় বলল যে ভারতীয় জনতা পার্টি আক্রান্ত হয়েছে, এবং হচ্ছে সিএর প্রসঙ্গে এইটা তৃণমূল কংগ্রেসের দিকে অমিত শাহের অভিযোগটা যে তারা এই বক্তব্যটা বারবার করে বোঝানোর চেষ্টা করছে যে সিএ কখনো জমিতে কখনো লাগু করা যাবে না, কিন্তু এই করোনার লহরটা কেটে গেলেই কিন্তু সিএ কে বাস্তবে পরিণত করবেন। আজকে সেটা কিন্তু দত্তহীন কণ্ঠে বলেছেন অমিত শাহ। আচ্ছা, আগে আপনাদের যে হিংসার প্রশ্ন সেটাকে অ্যাড্রেস করি। যে শতরূপ বলল 2014-র কথা, 2016-র কথা এবং তার আগে 2011-র কথা। তো আমি তো আপনাকে খুব মানে আন্তরিকভাবে বলতে চাই যে আপনারা দেখান না যে 2011-র পর ক্ষমতায় আসার পর যেই পরিবেশ বা পরিস্থিতি ছিল, তার আগে 34 বছরের যে লেগাসি ছিল, সেই অনুপাতে কি হিংসা হয়েছে। 2016-তে যে জোটের কথা বলা হয়েছিল, সেই জোট নাকি মানে টিএমসিকে পরাস্ত করে দেবে, তো তারপরে হিংসাটা কি হয়েছে। 2021-এও যতটা বলা হচ্ছে কিংবা যেই পরিস্থিতি পরিবেশ মানসিকতা তৈরি করা হয়েছিল, সেই অনুপাতে হিংসা, হ্যাঁ কিছু জায়গায় হিংসা হয়েছে সেটা আমরাও মেনে নিচ্ছি, কিন্তু যেই পরিসংখ্যানটা অমিত শাহ দিলেন, সিবিআইকে কেস দিয়েছে কোর্ট, কিন্তু সিবিআই চার্জশিট কতগুলোতে পেশ করতে পেরেছে, সেখানে সিবিআই তদন্ত করে বলছে যে তাদের কাছে প্রমাণ নেই। তো তাহলে কি প্রমাণিত হয় যে অভিযোগ করে দিলাম এবং অভিযোগের মধ্যে একটা বড় অংশ তারা অন্য কারণে তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে বিজেপি কর্মী বানানো হলো, এবং আমরা আপনাদের টিভির পর্দায় বারংবার দেখেছি যে কেউ কোনো অন্য কারণে মৃত্যু হয়েছে, তাকে সেখানে পলিটিক্যাল কারণ এবং তাকে বিজেপি কর্মী বাড়ি নেওয়ার আকণ্ঠ চেষ্টা সে উত্তর বাংলা থেকে আমাদের এখানেও বিজেপি করেছে। তা সত্ত্বেও যদি এর ব্যতিক্রমী অন্য জায়গায় রাজনৈতিক হিংসা হয়ে থাকে, তার একটাও ঠিক নয় এবং তার প্রত্যেকটা নিন্দা করছি এবং তার তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত। কিন্তু এইখানে বলুন তো, 2019-এ যখন এই রাজ্যে একটা অস্বাভাবিক সংখ্যক আসন পার্লামেন্টে বিজেপি জিতেছিল, তারপর থেকে কি পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। মেরে দেব, পুঁতে দেব, অনাথ করে দেব, বিধবা করে দেব, গুন্ডামি কত দেখেছেন, গুন্ডামি আরও দেখবেন। এইসব ভাষাগুলো কার? বুকের উপর গুলি চালাবো, আমাদের গুলি হাঁটুর নিচে চলবে না, আমাদের পুলিশের গুলি বুকে চালাবে, পাড়ায় পাড়ায় শীতলকুচি করে দেবো। এই প্রভোকেশনগুলো কোন মানুষজন বলেছিল? যারা বলেছিল তারা নিজের পাড়াতে, নিজের এলাকাতে পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছিল। তো উত্তপ্তের শিকার যদি পড়ে, যে থিওরিটা আছে যে এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, তো সেই রিয়াকশন তো কিছু ভোগ করতেই হবে। তা সত্ত্বেও আমি তার নিন্দা করছি। মনে নিচ্ছি একটু আসি, জাস্ট শেষ করিনি।
তা সত্ত্বেও আমি মনে করছি যে এটা নিন্দনীয় এবং এটাও হওয়া উচিত নয়, সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। তিনবার এবার আসি CAA না, আমি সিএটা নিয়ে আসে CAA তে আসি। একবার শিশির বাবু মনে কিছু বলতে চাইছেন। তিনবার কিন্তু কৃষ্ণ বলছে অনভিপ্রেত যেগুলো ঘটনা সেগুলোতে নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু একটা সংখ্যা তত্ত্বের বিচারে 2019 থেকে 2000 অর্থাৎ 21 শুধু নয় 19 to 21 অনওয়ার্ডস তার সংখ্যা তত্ত্বের বিচারে ওটা কিন্তু রিভিউড করছে কৃষাণু। শিশির বাবু। কৃষাণুবাবু বললেন 2011 থেকে যে পরিবেশ হলো তার উল্লেখ করলেন। কৃষাণুবাবু 2016 বিধানসভা ইলেকশন উত্তর কলকাতায় একটা কেন্দ্রে কি কোনো ঘটনা ঘটেনি? আমি আর এর বেশি ডিটেলে যাচ্ছি না, আপনি বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাই। না, আমি বুঝতে পারিনি, আপনি আর যদি আপনি পরিষ্কার ভাবে, আপনি যে কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ওইখানে কি ঘটনা ঘটেছিল? কোনো ঘটনা কিছু ঘটেনি। প্রথম কথা, সেটা উত্তর কলকাতার কেন্দ্র নয়, আর দ্বিতীয় কথা সেখানে সন্ত্রাসের কোনো ঘটনা ঘটেনি। ভেরি গুড, ভেরি গুড, এটাই আমি আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম। বাস, ভেরি গুড। এখন আমি বলি নেক্সট, যত বলা হচ্ছে তত হয়নি, যত বলা হচ্ছে তত হয়নি। আমি এনাকে কোট করছি, এই নি যখন যদি এখন বলেন আমি এটাও বলিনি, আমি চুপ করে যাব। যদি কেউ বলে এই কথা, একটা দলের প্রতিনিধি, আজকে শাসক দলের প্রতিনিধি, যত বলা হচ্ছে তত হয়নি, আমি আর এর বেশি এক্সপ্যান্ড করতে যাব না। ওকে 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 ওকে, শাস্তি হওয়া উচিত। এক সেকেন্ড, নিন্দা শাস্তি হওয়া উচিত। শাসক আপনারা এই উচিত বলবেন না, এর শাস্তি দেবেন, নিন্দা করে কোনো লাভ হবে না। এই যে বীরভূমে ঘটনা কি হলো, পুলিশ জানতো না কোথায় যাবে, কেন তৃণমূল বনাম তৃণমূল হলো, পুলিশ বোঝেনি কাকে ধরবে। এটাই আমার বলার ছিল। আমি আসবো একটু কামরু চৌধুরীর কাছে। কামরু চৌধুরী, আপনি শুনলেন, কি বলবেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র? দেখুন, প্রথম কথা আমি বলি, সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে যেটা কথাটা মেইন যেটা আলোচ্য বিষয়টা, কারণ এটা একটা গুরুত্ব অনেক দিন পর আবার কানে উঠে এসছে। এটা অমিত শাহ বাংলাতে ঢুকতেই সিটিজেনশিপ অ্যাক্টের কথা বললেন যে নাগরিকতা দেবেন। কয়েকদিন আগে উনি গেলেন, বিভিন্ন রাজ্যতে যাচ্ছেন। আসামে আমি জাস্ট একটা স্মল ডাটা দেই, যতটা ডিটেনশন ক্যাম্প রয়েছে আসামে, তার মধ্যে 85% লোক ওখানে বাঙালি হিন্দু কিন্তু রয়েছে। আমি বাঙালি হিন্দু বারবার বলছি, তার কারণ ওনারা তো সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে হিন্দুদেরকে বেশিরভাগ নাগরিকতা দেওয়ার কথা বলছেন, কিন্তু ওই জায়গাটায় 85% নাগরিক রয়েছে বাঙালি হিন্দু, কিন্তু তারও এখনও কোনো রকমের কোনো সুরা ওদের করতে পারেনি ওরা। দ্বিতীয় কথা, বাংলাতে আজকে উনি মাতুয়াদেরকে একটা প্রমিস দিয়েছিলেন যে আমরা তোমাদেরকে নাগরিকতা করে দেব, কিন্তু ওই জায়গাটায় শান্তানু ঠাকুর আজকে যদি উনি বাংলাদেশি হয়ে থাকতেন তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে কি করে উনি মেম্বার অফ পার্লামেন্ট হলেন? এই প্রশ্নের তো উত্তর আমরা আজ অবধি পাইনি, অনেকবার করেছি। দ্বিতীয় কথা হলো যে সন্ত্রাসের কথা বিজেপি বলছে বা তৃণমূল কংগ্রেস বলছে, সেই কথাটা দেখুন। উদাহরণ, বিজেপি তো অনেক রাজ্যতে রয়েছে ইন্ডিয়াতে। 2016 থেকে 2020 অবধি 3400 রায়ট কেসেস পুরো ইন্ডিয়াতে হয়েছে, অ্যান্ড ম্যাক্সিমাম অফ দিস রাইটস বিজেপি শাসিত রাজ্যতে হয়েছে। যে পরিস্থিতি বিজেপি তৈরি করেছে পুরো ভারতবর্ষতে, সেটা কিন্তু একটা ঘৃণার রাজনীতি, একটা নেগলেক্টের রাজনীতি, একটা কমিউনাল বাতাবরণ। সেই জায়গাটায় বাংলার মানুষ ওদেরকে 2021-এ রিজেক্ট করেছে এবং আগামী দিনেও রিজেক্ট করবে। অল্টারনেটিভ মানুষ এবার চিন্তাভাবনা করা স্টার্ট করে দিয়েছে, যে লেফটেরও একটু উত্থান হয়েছে, কংগ্রেসও একটু চাঙ্গা হচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি বিজেপি এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে কোনো মরাল হাই গ্রাউন্ড নেওয়ার মতন জায়গাতে নেই বাংলাতে। সত্যি কি তাই কৃষ্ণ? এই যে মরাল একটা হাই গ্রাউন্ড, আমি একটা কথা বলে নিতে পারি? কৃষ্ণদা এর আগে যে কথাগুলো বললো, জাস্ট দুটো কথা। একটা হচ্ছে, আমি কৃষ্ণদার কথাটা শুনে আমি একটু অবাকই হলাম যখন কৃষ্ণদা বললো যে 2011-র আগের বামফ্রন্ট আমলের পলিটিক্যাল ভায়োলেন্সের তুলনায় 2011-র পরে প্রায় কিছুই হয়নি। কেন যবে থেকে আমি কৃষ্ণদাকে চিনেছি, কৃষ্ণদা সাধারণত উল্টো কথা বলেছে বলেই আমি শুনেছি যে 2011 থেকে 11-র আগে যা হতো তার থেকে 2011-র পরে পলিটিক্যাল ভায়োলেন্স বহু বেড়ে গেছে। এরকম বহু কথা, অন্য প্রমাণ ছেড়ে দিন, আমার কাছে আপনি জানেন আমার ইউটিউব চ্যানেলে সব পুরনো সব আলোচনা থাকে, আমি দেখিয়ে দিতে পারি এক্ষুনি এখানে যে কৃষ্ণদা বহু আলোচনা প্রসঙ্গে কথা বলেছে। নিবে আমি তার মধ্যে আর যাচ্ছি না। আমি একটা কথা এখানে বলি, সুজিতদা, দেখুন আজকে
কৃষ্ণদাকে আমি খালি বলবো, দেখো এই যে বলছো না শাস্তি হওয়া উচিত, শিশিরদাও যেটা বললেন বা কামরাদা যেটা বললেন, শাস্তিটা দেবেটা কি? কৃষ্ণদা এটা বলতেই পারে, কৃষ্ণদার কথাটা ভুলও নয় যে সিবিআইয়ের কাছে তদন্ত হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, সিবিআই তদন্ত কবে কমপ্লিট করবে, ঠিক, আমি একমত কৃষ্ণদার সঙ্গে। কিন্তু আবার এটাও আমাদের মনে রাখতে হবে সমস্ত পোস্টপোল ভায়োলেন্সের তদন্ত কিন্তু সিবিআইকে দেওয়া হয়নি, খালি খুন, খুনের চেষ্টা এবং ধর্ষণ, এই তিনটে বাদ দিয়ে মেরে ইনজিওর্ড করা, বাড়ি ছাড়া করা, ঘর ছাড়া করা, এই ধরনের যে ভায়োলেন্সগুলো হয়েছে তার তদন্তভার কিন্তু রাজ্য পুলিশের হাতেই আছে। রাজ্য পুলিশ কিন্তু তদন্ত করছে 1 বছর ধরে এবং একটাও শাস্তি হয়নি। তার সাথে সুজিতদা একটা কথা জাস্ট আমি শিশিরদাকে বলছি, দেখুন শিশিরদা একটা কি বলুন তো, আপনি যে কথাটা বললেন যে এই মুহূর্তে বিজেপির খালি সংসদ সংখ্যা বেশি নয়, এমএলএ সংখ্যাও গোটা দেশে অনেক বেশি, এটা তো ঠিকই, তো বিজেপি তো ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি ভোট পাওয়া দল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে শিশিরদা আপনি কি এটা মনে করেন না যে একটা সভা করতে গিয়ে তৃণমূলকে 8 ঘন্টা ধরে গালাগাল দেবো তো আমরা কি কংগ্রেস, যারা আমরা বিরোধী জায়গায় আছি, আপনারা দেশ চালাচ্ছেন, 10 মিনিট 15 মিনিট গালাগাল দেবেন তৃণমূলকে, ঠিক আছে, কিন্তু যিনি আজকে যে সভা করছেন তিনি ভারতের ক্যাবিনেটের 2 নম্বর মন্ত্রী। আজকে পেট্রোলের দাম কেন 115 টাকা, ডিজেলের দাম কেন 100 টাকার ওপর, রান্নার গ্যাসের দাম কেন 1000 টাকা রান্নার গ্যাস দিয়ে, গ্যাসের জন্য টাকা দিয়ে আপনারা ওই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার সাবসিডির নামে 19 টাকা 36 পয়সা এ মাসে আমার গ্যাস মানে এলপিজি সিলিন্ডার বাবদ মোবাইলে SMS পেলাম কি 19 টাকা 36 পয়সা আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে, এমন পরিহাস করছেন আপনারা আমাদের সঙ্গে। 210 টাকা কেন সর্ষের তেলের দাম, কেন প্রভিডেন্ট ফান্ডে সুদের, কেন ব্যাংকে সুদ কমছে, এগুলোকে নিয়ে তো অমিত শাহকে বলতে হবে, কেন্দ্রের মন্ত্রীকে তো এই নিয়ে কথা বলতে হবে, খালি আসছেন অন্য লোককে গালাগালি করে যাচ্ছেন। কৃষ্ণ দুটো কথা বলি। প্রথমে ব্যক্তিগতভাবে দুটো কথা আমাকে বলা হয়েছে, একটা শিশিরদার পক্ষ থেকে, একটা শতরূপের পক্ষ থেকে। প্রথমে বলে রাখি যে শিশিরদা বোঝাতে চাইছিলেন যে বিজেপির ইতিহাস আমার কথা বোঝাতে চাইছিলেন, তো খুব আন্তরিকভাবে আমি মেনে নিচ্ছি। আমি বিজেপি করেছি, 4 বছর রাজনীতির বাইরে থেকে প্রায়শ্চিত্ত করেছি, তারপরে তৃণমূল জয়েন করেছি। শিশিরদা সিপিএম করতেন, আজকে সিপিএম করলেন, কালকেই চলে গেলেন বিজেপিতে, প্রায়শ্চিত্ত কাল গেল না। তো সুতরাং ইটটা মারলে পাটকেলটা খেতে হবে। মানে শতরূপ যেটা বলল আমার কোনো বক্তব্যতে আমি কখনো বলিনি ও চাইলে ওর ইউটিউব কেন, ওর কাছে যত সোর্স আছে দেখা যাবে। ও আগেও একটা চ্যানেলে বলেছিল যে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি, একটাও কোনো বক্তব্য কোনোদিন পাবেন না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো সিনিয়র পলিটিশিয়ানদের বিরুদ্ধে বলেছি। কোনো পলিটিশিয়ানদের, সিনিয়র পলিটিশিয়ানদের বিরুদ্ধে আমি এখনো বলি না, তখনও বলি। সংখ্যালঘু মানুষের নামে উল্টোপাল্টা কথা বলতে। দ্বিতীয় কথা, ভায়োলেন্স নিয়ে আমি কখনোই মনে করি না, কেন কি আমরা সিপিএমের কালে স্কুল এবং কলেজে পড়েছি এবং রাজনীতি করেছি, তো আমরা জানি যে ভায়োলেন্সের 34 বছরের ভায়োলেন্সের কোনো তুলনা হয় না। তো কখনোই বলতে পারি না যে 11 পর ভায়োলেন্স কোনো যে জিনিস বাম আমলে হতো না, আবার প্রমাণ সহকারে তুমি দেখিয়ে দেবে, আমি মাথা পেতে আমার ভুল স্বীকার করে নেব। তুমি তো বলছো, তুমি বলো না প্রায়শ্চিত্ত করে কারণ ঠিক আছে, আগে মিথ্যে কথা বলেছিলে, আমি একবারও বলিনি, আমি একবারও বলিনি। তুমি অন্য কারোর সাথে হয় গুলিয়ে দিচ্ছ যে আগে আর নয় তুমি বানিয়ে বলছো। দ্বিতীয় হচ্ছে এবার এখানে বলি ইলেকশন কমিশন ভবানীপুরে বাই ইলেকশনের অনুমতি দিল, ইলেকশন কমিশন যে ভবানীপুরে বাই ইলেকশন, তো 6 মাস পর কোথাও 6 মাস পর কেউ যদি পদত্যাগ করে আরেকটা ইলেকশন ডাকে, সেটা নিয়মের মধ্যেই হয়। কেউ যদি চিফ সেক্রেটারি লিখে দেবেন যে এখানে মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হবে, এটা নিয়মের মধ্যে নয়। কৃষ্ণদা হাইকোর্ট রিপ্রিমান্ড করেছে, এটা নিয়মের মধ্যে হয়নি, এটা নিয়মের মধ্যে হয়নি। হাইকোর্ট বলেছে যে পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের পার্টি মেম্বারের মতো কাজ করছে, এটা হাইকোর্ট বলেছে। এবং হাইকোর্ট বলার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে না তার বিরুদ্ধে কোনো অ্যাপিল হয়েছে, না তার বিরুদ্ধে পাল্টা কোনো বিবৃতি হয়েছে, এটা তৃণমূল এবং রাজ্যের সরকার। আসবো সিএ প্রশ্নটাকে নিয়ে আমরা নিঃসন্দেহে এটা একটু বিতর্কের একটা রয়েছে। সত্যি কথা, দীর্ঘদিন ধরে এই সিএ নামক একটা বিষম বস্তুকে সামনে যদি খাড়া করে রাখা হয় এবং কথায় কথায় এটা আসে, বিভিন্ন ক্ষেত্রে পাল্টা প্রশ্নগুলো ঠিকমতো অ্যাড্রেস না হয়, তাহলে মানুষের মধ্যে একটা চরম বিভ্রান্তি এবং একটা আতঙ্কের একটা মুহূর্ত তৈরি হয় নিঃসন্দেহে। কেন এত বড় দেশ, এত জনসংখ্যার দেশ, বহু ধর্ম বহু ভাষার মানুষ সেখানে রয়েছেন, সেই মানুষগুলোর মধ্যে একটা বড় অংশ এই নিয়ে কিন্তু একটা সংশয়ের মধ্যে রয়েছেন। আজকে অমিত শাহ কিন্তু এই কথাটাই কিন্তু শুরুর দিক থেকে কিন্তু তিনি তার ভাষণে কিন্তু এই জায়গাটার উপর অন্যতম তিনি স্ট্রেস দিয়েছেন। তাই এই নিয়ে আবারও আমরা আসবো, প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও শোনাবো। তবে একটা বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।